সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 748তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার বামে রয়েছেন মোফাজ্জল হোসেন স্বপন, সৌদি আরব প্রবাসী, দীর্ঘদিন তিনি প্রবাসে রয়েছেন এবং এখন প্রতিষ্ঠিত একজন মানুষ। আপনাকেও বাংলা ভিশন ইনস্টিটিউটে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত কয়েক পর্ব ধরেই বলার চেষ্টা করছি। তো এখন একটা যে কনফ্লিক্টটা ছিল সেটি থেমে রয়েছে। এখন প্রবাসীরা কেমন রয়েছেন, অর্থাৎ তাদের মধ্যে নিরাপত্তা যে সংকট ছিল সেগুলো কেটে গেছে কিনা, ভয়ভীতি কেটে গেছে কিনা, তারা কাজে ফিরতে পারছেন কিনা, সেই বিষয়গুলো। এবং পাশাপাশি আরেকটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব, সেটি হচ্ছে যে অপহরণ কিছুটা বেড়েছে, অর্থাৎ অনেক বাংলাদেশি অপহরণের শিকার হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি প্রথমে মোফাজ্জল হোসেন স্বপন আপনার কাছে জানতে চাইব যে এখন তো মোটামুটি আর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটি চলছিল সেটি থেমে আছে, এখন কি অবস্থা? সৌদি আরব সহ অন্যান্য দেশের যারা প্রবাসী রয়েছেন তাদের অবস্থাটা কেমন একটু বলেন। ধন্যবাদ আপনাকে। কাজে ফিরতে পারছে কিনা, স্বাভাবিক অবস্থা কিনা? যারা বাংলা ভিশনের মাধ্যমে দেশ এবং বিদেশে আমাদেরকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনি জানেন যে প্রায় 2 মাসের মতো যুদ্ধ, গত কিছুদিন আগে যুদ্ধ থেমে গেছে, মোটামুটি বিরতি চলতেছে। এখন যে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত যুদ্ধের সময় সৌদি আরবে ছিল, পাশাপাশি দেশগুলোতে একটু অবস্থা খারাপ ছিল, কুয়েত, কাতার। কিন্তু সৌদি আরবের জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিকই ছিল। ওইখানের লোকজনেরা আমরা যারা প্রবাসী, আমরা কর্মস্থলে গেছি, কাজ করছি, ব্যবসা বাণিজ্য রীতিমতো খোলা ছিল। এবং সৌদি আরবের সাথে বাংলাদেশের আপনার বিমান যাতায়াত যেটা, ওইটাও স্বাভাবিকই ছিল। অন্য দেশে কি অবস্থা, সেগুলোর কি খবর পেয়েছেন? যেমন কাতার, কুয়েত, ওই ওদের বিমানের বাংলাদেশের সাথে বিমান বন্ধ ছিল। এবং আপনি জানেন যে কুয়েত, কাতার এবং বাহরাইনে যে সমস্যা ছিল যুদ্ধের, ওদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এমনি যারা প্রবাসী রয়েছেন তারা কি কর্মস্থলে মানে ভয় ভীতি ছাড়া নিরাপত্তা ভীতি কেটে গেছে কিনা, তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন কিনা? এখন তো মূলত সবাই কাজকর্মে যাচ্ছেন, ভয়ভীতিও চলে গেছে, যেহেতু যুদ্ধটা নাই। এখন সবার মনে স্বস্তি আসছে কাজ করার জন্য। আচ্ছা, প্রিয় দর্শক, লেবাননের দীর্ঘদিনের প্রবাসীদের দাবি ছিল ব্লাড ব্যাংক করা। সেই কর্মসূচিটি চালু হয়েছে। চলুন সেই বিষয়ে একটি প্রতিবেদন দেখে আসি। লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্নের দাবি বাস্তবে রূপ নিল। দেশটিতে অবস্থানরত অভিবাসীদের জীবন রক্ষায় জরুরি রক্তের চাহিদা মেটাতে ও MSF ক্লিনিকের উদ্যোগে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ব্লাড ব্যাংক। যারা ডোনেশন করছে এই রক্তটা আমরা ব্লাড ব্যাংকে রাখবো। এরপরে যদি কারো প্রয়োজন হয়, কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে, তখন আমরা সহযোগিতা করতে পারবো ব্লাড দিয়ে। আমার উপকার না অন্য কারো উপকার হইলো, তাছাড়া রক্ত চলাচল হইলো, সব দিক দিয়ে আর কি বিবেচনা করে এই রক্ত স্বেচ্ছাদান করলাম। আমার এই এক ফোঁটা রক্ত যাতে আমার কোনো প্রবাসী ভাইয়ের কাজে লাগে বা প্রবাসী ভাইয়ের জীবন বাঁচাতে পারি, সেই উদ্যোগেই আমি রক্তদান করতে এসেছি। MSF এবং রেড ক্রিসেন্ট সোসাইটি এই উদ্যোগ গ্রহণ করেছে, এই জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাদের। আজকের এই রক্তদান কর্মসূচি সত্যিই আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমরা মনে করি। গত রবিবার লেবাননের বুরুজ হাম্বুদে SMF ক্লিনিক প্রাঙ্গণে লেবানন রেড ক্রসের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলা এই অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অভিবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিন প্রায় অর্ধশত বাংলাদেশি অভিবাসী স্বেচ্ছায় রক্তদান করেছেন। লেবাননের স্থানীয় হাসপাতালগুলো অভিবাসীদের রক্ত গ্রহণের চেয়ে স্থানীয় ব্লাড ব্যাংকের উপর বেশি নির্ভর করায় এতদিন প্রবাসীদের চড়া দামে রক্ত কিনতে হতো। এই ব্লাড ব্যাংক স্থাপনের ফলে এখন থেকে অভিবাসীরা সহজেই রক্তের সরবরাহ পাবেন। Is because of a big need that we found among the migrant worker community, including different nationalities, Bangladesh, Ethiopian, and many other. Currently, migrants are facing challenges in getting blood units when they are admitted to the hospital and when they're hospitalized. লেবাননের প্রবাসী বাংলাদেশিরা মনে করেন এর ফলে প্রবাসীদের চিকিৎসার সংকট যেমন কাটবে, তেমনি সময় মতো রক্তের নিশ্চয়তা থাকায় প্রবাসী বাংলাদেশিদের অকাল মৃত্যু হারও কমবে। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, এবার আলোচনায় ফিরছি।
মোফাজ্জল করিম, আপনি তো শুনতে পেলেন যে এখন মোটামুটি একটা স্বাভাবিক পরিবেশ চলে আসছে, অর্থাৎ কাজকর্ম যারা আগে একটু ভয়ভীতি ছিল এখন সেই শঙ্কা বা সেই ভয়ভীতি নাই। আপনার কাছে আমি একটু তার আগে জানতে চাচ্ছি যে এখন আসলে কি অবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্য সংকটে। আমরা দেখছি একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আরেকদিকে ইরান, এবং তাদের মধ্যে আলোচনাও হয়েছিল একটা পাকিস্তান ইসলামাবাদে, পাকিস্তানের উদ্যোগে যে আলোচনাটি হয়েছিল সেটি আসলে কি পর্যায়ে আছে। আবার আমরা শুনছি যে ট্রাম্প অবরোধ দিতে পারে, অর্থাৎ আবার আশঙ্কা আছে কিনা সংঘর্ষের? আমার পরিস্থিতি তো উনিও যেটা বললেন, পরিস্থিতি উন্নতি হয়েছে। আশঙ্কা ছিল, যথেষ্ট আশঙ্কা ছিল যে এটা বোধহয় আরও মানে খারাপের দিকে যাবে, তা না হয়ে এখন একটু উন্নতি হয়েছে। আজকে সর্বশেষ যেটা আমরা জানলাম আর কি, সেটা থেকেও মনে হচ্ছে যে বোধহয় ইয়েটা সংকটটা কাটার দিকেই আর কি এখন মন নিয়েছে। তো এটা সম্পূর্ণ নির্ভর করছে অ্যাকচুয়ালি আমাদের যারা বাংলাদেশি নাগরিকরা ওখানে আছেন, যেমন আমার এই ভাই আছেন বা অন্যান্যরা যারা আছেন, তারা নিজেদেরকে কিভাবে বিহেভ করেন। তো আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশি সম্বন্ধে কমিউনিটি হিসাবে কোনো খারাপ রিপোর্ট কিন্তু অদ্যাবধি পাওয়া যায় না। যেমন অনেক দেশ সম্বন্ধে আছে, সৌদি আরবে যারা আছেন আমাদের প্রবাসীরা আর কি, জেনারেলি বাংলাদেশি, ভারতীয়, শ্রীলঙ্কান, পাকিস্তানি আর অন্যান্য দেশের, তো তখন মাঝে মাঝেই শোনা যায় যে অমুক দেশের লোকদের ওরা আর পছন্দ করছে না, ফেরত দিয়ে দেবে বা এই। কিন্তু বাংলাদেশিদের সময় যেমন সাধারণভাবে জেনারেলি স্পিকিং, এটা নির্ভর করে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ওনারা নিজেদেরকে যেভাবে সুন্দরভাবে ওখানে সংযুক্তটা আচরণের মধ্যে, এবং সবসময় তাদের মনের মধ্যে এটা নিশ্চয়ই আছে যে আমরা এক একজন আমাদের দেশের প্রতিনিধি হিসাবে আমরা আমাদের আচরণ দিয়ে, আমাদের চালচলন, আমাদের কথাবার্তা দিয়ে, জীবনযাপন দিয়ে আমরা প্রমাণ করব যে আমরা অত্যন্ত সভ্য এবং অত্যন্ত মার্জিত, অত্যন্ত সংস্কৃতিপূর্ণ, এবং সর্বোপরি আমরা একটা মানে আইন শৃঙ্খলা মেনে চলার মতো জাতি আমরা, সেটাই ওনারা করছেন। কারণ তাদের প্রত্যেকের আচরণের উপরে কিন্তু নির্ভর করছে বাংলাদেশের সামগ্রিক একটা চিত্র ফুটে উঠে, একটা ভাবমূর্তির বিষয় সেখানে জড়িত আছে। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি। আমি 2003 সালে জানেন বোধহয় আমাকে লন্ডনে হাই কমিশনার করে পাঠানো হয়েছিল। তখন আমি চাকরি থেকে কেবল রিটায়ার করেছি, আমার সরকারি সচিব হিসেবে রিটায়ার করে কিছুদিন পরে আমাকে লন্ডনে পাঠানো হলো হাই কমিশনার। তা আমি প্রথম যখন আমার সঙ্গে আমার দেশি ভাইদের সঙ্গে দেখা হলো আর কি, তখন আমি বললাম যে দেখেন আপনারা প্রায় 4 লাখ 4.5 লাখ বাঙালি এই ব্রিটেনে আছেন, আয়ারল্যান্ড এবং ব্রিটেন মিলে প্রায় 4 লাখ 4.5 লাখ আছে। আমি আরেকজন আজকে এসে যোগ দিলাম। তো আপনাদের কাছে আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত এই দেশে বাংলাদেশের 4 লক্ষ অ্যাম্বাসেডার ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, আমি 4 লক্ষ 1 নম্বর। কারণ আমরা প্রত্যেকেই আমরা আমাদের নিজের দেশকে রিপ্রেজেন্ট করতেছি, এবং এটা আমাদের মনে রাখতে হবে যে আমার আচার আচরণ দিয়ে, আমার কাজকর্ম দিয়ে আমার দেশের ভাবমূর্তি নির্ভর করছে। আমি অত্যন্ত আনন্দিত। আমি কিন্তু লন্ডনেও লক্ষ্য করেছি এই ব্যাপারটা সম্বন্ধে আমাদের দেশি, অর্থাৎ আমাদের প্রবাসী বাঙালি যে যেখানেই থাকুন না কেন তার মনের মধ্যে সবসময় ওটা থাকে। তো সেই জন্যেই আমাদের ধরুন আপনার এই অনুষ্ঠান বা যে কোনো ইয়েতেই আমাদের সরকারও এই ব্যাপারে নিশ্চয়ই সজাগ আছেন যে এই মেসেজটা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়া, যে আপনারা কেউ হয়তো এখানে 2-3 পুরুষ ধরে আছেন, কারোর 40-50 বছর পর্যন্ত আছেন, কেউ হয়তো নতুন এসছেন, কিন্তু সকলেই মনে রাখতে হবে যে আমি সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে আমি একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি একজন নাগরিক, আমার আচার আচরণে একজন মানুষ। ওই সমস্ত সৌদি আরব বলুন বা মধ্যপ্রাচ্য বা অন্য সব দেশে বাংলাদেশ সুনাম আছে, তারা মোটামুটি শান্তিপ্রিয়, তাই না?
জি। শান্তিপ্রিয়, অন্যান্য অনেক দেশের চাইতে অনেক শান্তিপ্রিয়। কিন্তু এখন একটা সমস্যার কথা, আমি সেই সমস্যার কথা একটু জেনে আসবো, যেটি আপনি অফ দ্য রেকর্ডে বলছিলেন, আগে বলছিলেন যে সৌদি আরব সহ বিশেষ করে সৌদি আরবে যে অপহরণ বেড়েছে, জিম্মি করে টাকা আদায়ের ঘটনাগুলো ঘটছে। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আসলে ঘটনাটা কি একটু বিস্তারিত যদি আপনি জানান। জানেন যে 5ই আগস্ট 2024 যখন আওয়ামী লীগ সরকার এই দেশ ছেড়ে চলে যায়, তারপর আওয়ামী লীগের কিছু লোকজন সৌদি আরবে চলে যায়, যারা এখানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল বাংলাদেশে। সেই সমস্ত অপরাধীদের একটা স্বর্গরাজ্য হয়ে যায় সৌদি আরব। তারা সেখানে গিয়ে কোনো কাজকর্মে না গিয়ে, কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে না জড়িয়ে, তারা কিছু লোক সংঘবদ্ধভাবে আপনার এই অপরাধের একটা চক্র গড়ে তোলে। তাদের মাধ্যমে শুরু হয় মূলত অপরাধীর বাংলাদেশিদেরকে জিম্মি করে টাকা উদ্ধার করা, টাকা আদায় করা। প্রথম মূলত টার্গেট করা হয়েছিল যে বাংলাদেশের যারা আপনার ট্যাক্সি ড্রাইভারদের উপর দিয়ে, যারা ট্যাক্সি কাপ চালায়, যে বাংলাদেশের যেমন সৌদি আরবে বাংলাদেশ যেমন উবার, ওইখানে ট্যাক্সি আছে, ট্যাক্সি কাপ আছে, উবারও আছে, বাংলাদেশিরা চালায়। যে সমস্ত বাংলাদেশি ড্রাইভার, তাদেরকে লক্ষ্য করেই প্রথম ওদের শুরু হয়েছে টার্গেটটা বাংলাদেশিদের উপর। তো ওদেরকে আপনি ভাড়ায় বলে যে সৌদি আরবে মরুভূমি এলাকা, আপনি জানেন মরুভূমি অধিষ্ঠিত এলাকা, বিভিন্ন জায়গায় রিয়াদ শহর থেকে 40-50 কিলোমিটার দূরে গেলেই আপনার ওইখানে লোকালয়, মানে লোকবিহীন হয়ে যায়। কিছু কিছু রেস্ট হাউস, মরু অঞ্চল, ওই মরু অঞ্চলে গড়ে উঠছে কিছু কিছু আপনার রেস্ট হাউস। সেই সব রেস্ট হাউসে আবার বাংলাদেশিরা চাকরি করে, অথবা এইগুলা ভাড়া নিয়ে এই অপরাধটা শুরু করতেছে। অপরাধীরা এটা আস্তানা গড়ে তুলেছে। আচ্ছা, এবং সেখানে নিয়ে জিম্মি করে, সেখানে জিম্মি করে তাদের কাজটা মানে তারা কিভাবে টাকা পয়সা আদায় করে, বা আর মানে তাদেরকে জিম্মি করে তারা তারপরে স্টেপটা কি করে? প্রথম তো মানে এটা শুরুটা কয়েকজন মিলে একটা ট্যাক্সি ড্রাইভারকে বলে যে আমরা ওই এইখান থেকে 40-50 কিলোমিটার দূরে যে আমাদের একটা রেস্ট হাউস আছে, ওইখানে আমার এক ভাই কাজ করে, আমরা ওর কাছে যাব, আমরা দেশের থেকে নতুন এসেছি, আমরা ওইখানে যাব। তো এই জায়গাটার কথা বলে ওরা গাড়িতে উঠে 3-4 জন উঠে ওই রেস্ট হাউসের সামনে গিয়ে আরও 2-1 আসলে ওকে ড্রাইভারকে ধরে নিয়ে ভিতরে নিয়ে যায়, যে বলে আসেন ভিতরে চলেন, ওইখানে গিয়ে ভাড়া দিব, এমন কিছু আলোচনা করে। যেহেতু ও একটা বাংলাদেশি, আর কয়েকটা বাংলাদেশি ভাই ওর সাথে গেছে, তো সে বিশ্বাস করে মূলত ভিতরে যায়, অথবা জোর করে নেয় অনেককে। তো ওদের যারা অপহরণ থেকে বেঁচে এসেছে তাদের কাছ থেকে আমরা যতটুকু শুনছি, তো সেইখানে নিয়ে যাওয়ার পরে আপনার এই অপরাধী যে গ্যাং, যেটা জড়ায় চক্র একটা আছে, এই চক্রের সাথে মহিলাও আছে। মহিলা দিয়ে বিভিন্ন অপকর্ম ভিডিও ওরা তৈরি করে, যার মাঝে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য, এই আপনার মান সম্মান নষ্ট করার জন্য ওরা একটা ভিডিও করে বাংলাদেশে তার পরিবারের সাথে যোগাযোগ করে, বাংলাদেশের পরিবারের সাথে যোগাযোগ করে, কারো টাকার অবস্থা ওরা চিন্তা করে যে এই লোকটা কত টাকা দিতে পারবে। কারো কাছে 10 লাখ, কারো কাছে 20 লাখ, কারো 30 লাখ, 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আচ্ছা, তো এই মুক্তিপণের টাকাগুলো আবার নেওয়া হয় সব বিকাশের মাধ্যমে। তো বিকাশের মাধ্যমে যখন এই টাকাগুলো নেওয়া হয়, তো আত্মীয় স্বজনরা অনেকে জায়গা বিক্রি করে, অনেকে বাড়িঘর বন্ধক রাখে, অনেকে ব্যাংক থেকে নিতে হয় টাকাগুলো। তো এত টাকা আর কারো কাছে থাকে না। তো এই টাকা দিয়ে যেহেতু তার সন্তান অথবা কারো ভাই, কারো স্বামী ওইখানে আপনার অপরাধীদের কাছে আছে, তাকে তো উদ্ধার করতে হবে। আচ্ছা, কিন্তু এটা বোধহয় খুব বেশি লার্জ স্কেলে তো না, নিশ্চয়ই 100-র উপরে অলরেডি হয়ে গেছে। মানে ঘটনা 100-র উপরে না 100 জন 100 জনের উপরে আপনার এই পর্যন্ত শিকার হয়ে গেছে। এটা স্যার আমি বলছি সেটা হচ্ছে যে উনি বলছেন 24-এর পরে, মানে এটা আগে ছিল না, 24-এর পর থেকে এই কিছুদিনে এই ঘটনাগুলো ঘটছে, এই অপহরণের ঘটনা। তো এখানে 24-এ মানে এখানকার যে সরকার পরিবর্তনের পর তিনি যেটা বলার চেষ্টা করছেন, সরকার পরিবর্তনের পর কিছু লোক হয়তো বিগত সরকার, এটা প্রতিকারের জন্য আমাদের সরকার নিশ্চয়ই স্টেপ নিয়েছে। আমাদের সরকার তো নতুন আপনার যে গণতান্ত্রিক সরকার তো মাত্র 2 মাস ধরে এসেছে। হ্যাঁ, তো এর আগে যারা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার যে ছিল 17 মাস, তাদের কাছ থেকে তো আমরা এটার ব্যাপারে যোগাযোগ করেছি। বিশেষ করে আসিফ নজরুল স্যারের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, আমরা উনিকে অবহিত করেছি, বাংলাদেশ এম্বাসি এই ব্যাপারে জানে এবং ওদেরকে অবহিত করেছি। আসলে আমরা তাদের কাছ থেকে যতটুকু প্রবাসী হিসাবে আমরা তাদের কাছ থেকে পাওয়া উচিত ছিল, তারা আমাদের অভিভাবক হিসাবে আজ পর্যন্ত মনে ওরা এইভাবে এতটুকু ভূমিকা রাখে নাই আমাদের। ওরা মানে কারা, মানে যারা বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ এম্বাসি অথবা বাংলাদেশ সরকার বিগত দিনে যারা 17 মাসের দায়িত্বে ছিল, মানে অন্তর্বর্তী সরকারের সময় তারা জানাইছে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু
স্বাভাবিক নিয়মে তো বা স্বাভাবিকভাবে অন্তর্বর্তী হোক আর স্থায়ী সরকারি হোক যেই হোক, সঙ্গে সঙ্গেই তো এটা সৌদি অথরিটির সঙ্গে টেক আপ করা দরকার এবং তাদের সঙ্গে সম্মিলিতভাবে যৌথভাবে এই জিনিসটা বন্ধ করার জন্যে কিছু পদক্ষেপ সেগুলো নেওয়া হয় না। 2-3টা মামলা হয়েছে এই ব্যাপারে, অপহরণের ব্যাপারে। আবার আমি তো একটু আগে আপনাকে বলছি, আপনি শুনছেন মনে হয়, যে ওই যে নারী দিয়ে অনেক অনেক ভিডিও করা, যার কারণে মান সম্মানের ভয়ে অনেক অবশ্য মামলা করতে চায় না। মানে এখানে বিষয়টা হচ্ছে যে যেহেতু কিছু নারী চক্র আছে এর সাথে জড়িত, অনাকাঙ্ক্ষিত ভিডিও তৈরি করে, তো অনেকে মান সম্মানের ভয়ে মামলাও করতে যায় না। কিন্তু এই বিষয়টা যেহেতু আগের সরকারের কাছে আপনারা দৃষ্টিগোচর করেছেন, এখন কি করতে পারছেন? অথবা এখন যে সরকার 2 মাস ধরে এসেছে, গণতান্ত্রিক সরকার বাংলাদেশে, সেই সরকারের কাছে আসলে সরকারের মন্ত্রীরা বা সৌদি আরবে সফর করে নাই, যে আমরা আসলে কমিউনিটির পক্ষ থেকে, প্লাস আমরা এখানে একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ রয়েছে, যাদের মাধ্যমে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে মন্ত্রী অথবা আমাদের প্রধানমন্ত্রী যদি সৌদি আরবে যায় আমরা উনিকে অবহিত করব। কিন্তু সেই সুযোগ আমাদের কাছে আসে নাই, কারণ ওরা এখনো পর্যন্ত সৌদি আরবে কেউ যায় নাই। প্রিয় দর্শক, চলুন এ পর্যায়ে একটি প্রতিবেদন দেখে আসি। মালয়েশিয়ায় দেলোয়ার হোসেন 20টি বছর কাটিয়েছেন, কিন্তু এখন প্যারালাইজড হয়ে তিনি একেবারে খুবই অসুস্থ অবস্থায় রয়েছেন। তার বিষয়ে প্রতিবেদনটি দেখে আসি। পারিবারিক সচ্ছলতার আশায় 20 বছর আগে চাকুরি নিয়ে মালয়েশিয়ায় যান চাঁদপুরের মোহাম্মদ দেলোয়ার হোসেন। কাজ করতেন দেশটির জহর বারু রাজ্যের কনস্ট্রাকশন প্রজেক্টে। পরিস্থিতির শিকার হয়ে বৈধ পাসপোর্টের পারমিট এবং কাজ হারান। এরপরই স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান দেলোয়ার। দেলোয়ারের এমন মানবেতর জীবনে মানবিক সহযোগিতায় এগিয়ে আসেন বেশ কিছু বাংলাদেশি প্রবাসী তরুণ ও স্থানীয় ডাক্তার চাঁদনি নামের একজন মালয়েশিয়ান নারী। তারা দেলোয়ারকে দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহ করে দেশে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। দীর্ঘ 20 বছর যাবত তিনি মালয়েশিয়া রয়েছিলেন। তারপর হঠাৎ করে তিনি স্ট্রোক প্যারালাইসিস হয়ে যায়। এখন তাকে আমরা আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছে তাদের মাধ্যমে, তাদের সহযোগিতার মাধ্যমে আমরা তাকে দেশে পাঠাচ্ছি। বর্তমান সময়ে এমন ঘটনা প্রবাসীদের ভেতরে মানবিক চেতনার জন্ম দিয়েছে। শুক্রবার বিকেলে ইউএস বাংলার একটি ফ্লাইটে দেলোয়ার দেশে ফেরেন। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, আবারও আলোচনায় ফিরছি। আমরা আলোচনা করছিলাম অপহরণের বিষয়টি নিয়ে। স্যার, আপনি তো শুনলেন যে কিভাবে অপহরণ করা হয়, যদিও বিচ্ছেদ ঘটনা, কিন্তু 24-এর পর থেকে তিনি বলার চেষ্টা করছেন প্রায় সখানে ঘটনা ঘটছে। এই বিষয়ে আসলে কি করা দরকার? এটা দেখুন, এটা খুব একটা যদি সিরিয়াসলি যদি সরকার নিত তাহলে তো আমরা জানতাম। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন যে এই সমস্ত ঘটনা আমাদের এখানে পত্রপত্রিকায় বা এতে খুব বেশি একটা আলোচনা নাই। আমি তো এই প্রথম, সত্যি কথা বলতে গেলে আমি নিজেই প্রথম শুনলাম এখানকার ব্যাপারটা। তার মানে হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং এগুলাতে আমাদের সরকারকে তেমন ভালো দৃঢ় পদক্ষেপ নিতে আমরা অন্তত শুনি নাই। কিছু যে ঘটনা, মানে গত যে সরকার ছিল সেই অন্তর্বর্তী, বর্তমান সরকারও তো ধরুন যে বর্তমান সরকার 2 মাস মানে হোক আসছে, তার মানে এগুলো আসলেই বিচ্ছিন্ন ঘটনা। তবে হ্যাঁ, বিচ্ছিন্ন হোক আর এটা আরও হচ্ছে এতে গুরুতর কিছু হোক, যেটা করা উচিত আমার মতে, এটা আমাদের সৌদি ভাইয়েরা যারা ওখানে আছেন তাদের উচিত এটা আমাদের ওখানকার যে রাষ্ট্রদূত আছেন, ওখানকার যে সরকারি প্রতিনিধি যারা আছেন তাদের নজরে ভালো করে নিয়ে আসা এবং সেখানকার আমাদের রাষ্ট্রদূত বলুন বা আমাদের যে প্রতিষ্ঠান আছে তারা এখানে সরকারের বাংলাদেশের এটা সরকারিভাবে এটা মোকাবেলা করতে হবে। এটা ওই বাঙালি নাগরিকদের উপরে ছেড়ে দিলে ওনারা তো ওখানে মেহমানের মতো, ওখানে তাদের তেমন ওরা পাত্তাই দিবে না। কিন্তু বাংলাদেশ সরকার যদি সরকারিভাবে বলে যে এটা কীরকম কথা, আমার দেশের নাগরিকদের সঙ্গে এরকম করা হচ্ছে, এই করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই হবে। তো সেই জন্যে আমার সাজেশন বা আমি আপনার কাছে বলছি এটা এই অনুষ্ঠানের মাধ্যমে যে এটা সরকারের নজরে ভালো করে আনা উচিত এবং সরকারি পর্যায়ে বাংলাদেশ সরকার এটা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে এটা ভালো করে টেক আপ করা উচিত। স্যার, একটা বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে যে এই অপহরণের সঙ্গে তো নিশ্চয়ই সৌদি এরা জড়িত না, বা এই অপহরণটা শুধু বাংলাদেশিদের মাঝে হয়। আর আমি প্রায় 30-32 বছর ধরে সৌদি আরবে থাকি। এটা কিন্তু 24শে 5ই আগস্টের আগে এটা ছিল না। অপহরণটা শুরু হয়েছে মাত্র ওই যে 24-এর 5ই আগস্টের পরে।
আর অপহরণকারীরাও বাংলাদেশি, আর যারা অপহরণ হচ্ছে তারাও বাংলাদেশি। অর্থাৎ সৌদি কেউ না, না, কিন্তু অপরাধটা সংগঠিত হচ্ছে তো সৌদি আরবে, সৌদি আরবে, তাই না? অতএব এটা এই অপরাধ যে দেশের নাগরিক হোক, তার যে পরিচয় হোক না কেন, সৌদি কর্তৃপক্ষ অবশ্যই এটা দমন করার চেষ্টা করবে যদি তাদের সঙ্গে সেইভাবে টেক আপ করা হয়। বুঝতে পারছি। না, সেই ক্ষেত্রে আমাদের এম্বাসির কিন্তু অনেক করণীয় আছে। আমাদের এম্বাসি কিন্তু সেই পদক্ষেপটা এখনো নেয় নাই। আমি ওটাই বলছি। না, সেটা কি আপনারা যারা কমিউনিটি নেতৃবৃন্দ আছেন বা যারা কমিউনিটি লিড করেন তারা কি জানিয়েছেন? আমরা এম্বাসিকে জানিয়েছি, এম্বাসি অবহিত আছে এই ব্যাপারে। এম্বাসি 2-3টার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। আচ্ছা, 2-3টা। আর ওরা যা বলতেছিল যে আপনারা, এটা তো আসলে ওরাও বলতেছে যে এটা বাংলাদেশে যেভাবে বিকাশের মাধ্যমে টাকা নেয়, এটা বাংলাদেশ সরকারকে এটা সাথে জড়িত করতে হবে। যে যেহেতু টাকাটা বিকাশে লেনদেন হচ্ছে, কারো কাছ থেকে 30 লাখ, কারো কাছ থেকে 10 লাখ, কারো কাছ থেকে 50 লাখ টাকা আদায় করতেছে, সেই টাকাটা তো ওই যারা বিকাশে যার কাছে যায় তাকে ধরলেই তো আসলে মূল তথ্যটা চলে আসে যেটার সাথে কারা জড়িত। অর্থাৎ টাকাটা এখানে লেনদেন হয়, বাংলাদেশে লেনদেন হয়। আচ্ছা স্যার, সেটা টাকাটা যে মুক্তিপণের টাকাটা সেটা বাংলাদেশি লেনদেন, এখানে বিকাশে, এখানে তাদের এজেন্ট আছে, তাদের কাছে পাঠানো। সবই মানলাম, কিন্তু এটা একটা গুরুতর অপরাধ, যে এটা তো ঠিক কথা। এবং এটা তো বাংলাদেশ সরকারের নজরে আনতেই হবে এবং সরকারও দৃঢ়ভাবে এটা বন্ধ করতে হবে, তা না হলে তো এটা চলতেই থাকবে। সৌদি সরকারও খুব একটা গা করবে না, বলে ওদের নিজস্ব ব্যাপার। না, সৌদি সরকার এটা না, এটা ওরা চিন্তা করতেছে বাংলাদেশ এটা এমন ছিল না, হঠাৎ করে বাংলাদেশের মধ্যে এটা এমন কেন হচ্ছে। তার মানে আমাদের ইমেজের, স্যার, একটা ইমেজের বিষয় কিন্তু এখানে জড়িত আছে। আমাদের তো জনশক্তি রপ্তানি করতে হয়, অভিবাসী পাঠাতে হয়। এখন এই ঘটনা যদি ইমেজ ক্ষুণ্ণ করে, তাহলে সেটা দেশের শ্রমবাজারে কি নেতিবাচক প্রভাব পড়ে? মানে ইমেজ ক্ষুণ্ণ করে, অর্থাৎ বাংলাদেশের ভাবমূর্তি, তা তো ওঠে, ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হবে। সেই জন্যই তো বলছি, এবং তার প্রভাবটা তো শ্রমবাজারে পড়বে। অর্থাৎ সেই কারণেই তো বলতেছি, এটা মানে অবহেলা করলে চলবে না, বা এটাকে পাত্তা না দিলে চলবে না, এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। না হলে পরে 2 দিন পরে বদনাম হয়ে যাবে সারা দুনিয়াতে যে বাঙালিরা এরকম। ওয়াই? আর তাছাড়া আমাদের ওখানে এমবেসি আছে কি কাজে, তারপরে এমবেসি আছে, এখানে বাংলাদেশের কর্তৃপক্ষ সরকার আছে, টেক আপ করবে না? 2-4টার কেস ধরলে পরে এবং দৃষ্টান্তমূলক শাস্তি টাস্তি হলে পরে ঠিক হয়ে যাবে। আমি আজকে আমার এটা আপনার প্রবাসীদের পক্ষ থেকে আপনার কাছে আহ্বান জানাচ্ছি, প্রবাসী বুকের মাধ্যমে আপনারা বা সৌদি অ্যাম্বাসির যারা বাংলাদেশি কর্মরত, যারা অ্যাম্বাসিডার এবং অন্যান্য উদ্যতন যারা রয়েছে, ওদেরকে একটু প্রবাসী মুখে এনে ওদের সাথে একটু কথা বলেন, ওরা কি পদক্ষেপ নিচ্ছে। না, বুঝলাম, কিন্তু আপনি কি উনাকে বলছেন বা আমাকে বলছেন? না, প্রবাসী মুখের কথা বলতেছে, যে এর মাধ্যমে দূতাবাসের যারা আছে তাদেরকে কানেক্ট করার কথা বলবো। এগুলো তো হচ্ছে কি আপনার একাডেমিক সর্ট, ওই যে আমরা আলোচনা করতেছি, বা প্রবাসী মুখের অনুষ্ঠান কেউ দেখলো টেলো, কিন্তু আপনার বা আমার বা অন্যান্য পার্টিসিপেন্ট যারা থাকবে তাদের কি ক্ষমতা আছে এগুলো টেক আপ করার জন্য? এটা সরকারি পর্যায়ে নিতে হবে, এবং সরকার বোধহয় ভালো করে অবহিত না, আমার ধারণা অবহিত না। এই জন্য আমরা না, উনি নিজেও স্বীকার করছেন যে যেহেতু এই সরকার নতুন আসছে, তারা এখনও যোগাযোগ করতে পারেনি বা বলতে পারেনি। তারা আশা করছেন যে এই সরকারের প্রবাসী মন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী তারা যদি সৌদি আরবে যায়, তখন তারা বিষয়টা উত্থাপন করার কথা বলছে। এটা কোনো কথা হলো না। কবে যাবেন ওনারা ওখানে ওই দেশে, তখন তাদেরকে জানানো, এটা একটা কথা হলো নাকি? যে সরকারই থাকুক আর যে কয়দিনই তার বয়স হোক না কেন, সঙ্গে সঙ্গে ওনাদের উচিত হবে একটা প্রতিনিধি দল, 2 জন 4 জন 5 জন এসে একটা অ্যাপয়েন্টমেন্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়, হয় পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব, এদের সঙ্গে যোগাযোগ করা। আরও উচ্চ পর্যায়ে যদি এটা করেন তা আরও ভালো। কিন্তু এটা যদি নিজেরা ওখানে যদি মিটমাট করার চেষ্টা করেন, কিছুই লাভ হবে না। এটাতে আমাদের সরকারকে ইনভলভ করতে হবে এবং ভালোভাবে করতে হবে। কারণ বিষয়টা তো খুবই সিরিয়াস এবং খুবই গুরুতর। সিরিয়াস, দেশের মান-ইজ্জতের ব্যাপার, অন্য সব কিছু বাদই দিলাম। আপনারা কি এই ব্যাপারে এখন পদক্ষেপ নেওয়ার চিন্তা করছেন? যে অবশ্যই আজকে যে সাজেশনটা আমি অ্যাম্বাসেডর মহোদয় থেকে পাইছি, অনেক ভালো লাগছে। আসলে এই সাজেশনটা দরকার ছিল আমাদের। তো আমরা আশা করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা উনির যে সাজেশন, আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখানে আপনি ছাড়াও তো নিশ্চয়ই আরো কয়েকজন একটা ইয়ে করে ফেলেন, সিদ্ধান্ত নিয়ে ফেলে একটা স্মারকপত্র, একটা মেমোরেন্ডাম বা একটা রিপ্রেজেন্টেশন নিয়ে হাজির হন। তারপরে এটা মিডিয়াতে, খবরের কাগজ বা টেলিভিশন ইত্যাদি মিডিয়াতে এটা ফলো করে এটা ইয়ে করতে হবে।
আমরা তো জানি না, আমি তো এই প্রথম শুনলাম, আপনিও বোধহয় তাই। জি, আপনি কারণ কখনো তো এটা প্রেসে আসে না, তো না না আসা উচিত, জানা উচিত। আমরা এটাতে নিশ্চেষ্ট হয়ে বসে থাকতে পারি না, দেশের মানিজ্যতের ব্যাপার আফটার অল। স্যার, এই যে আমরা দেখি যে এই একটা সংকটের কথা শুনলাম, আবার নানা সময় কনফ্লিক্ট, এই মধ্যপ্রাচ্যের তো আমাদের একটা ট্র্যাডিশনাল বাজার এবং সবচাইতে বড় বাজার মধ্যপ্রাচ্য অভিবাসী পাঠানোর ক্ষেত্রে। এখন এই সমস্যাগুলো কাটিয়ে মধ্যপ্রাচ্যের বাজারটা ঠিক রাখার জন্য আমাদের আসলে কি করা দরকার? কারণ সেখানে তো লোকের চাহিদা আছেই, যদিও সেগুলো কিছু অড জব, দক্ষতা কম দক্ষ লোকজন আমরা সেখানে যাই, কিন্তু এই কম দক্ষ লোকজনের চাহিদা তো সেখানে সবসময় বরাবরই থাকবে। বটে, কিন্তু কম ওই যে যখন আপনি দক্ষতার প্রশ্নটাই আনলেন, আমি বলে রাখি যে অদক্ষ লোক সে দেশেই হোক আর বিদেশে হোক, তার তেমন কোনো মর্যাদা নাই বা তার কোনো ভ্যালু নাই। আপনার একজন সাউথ ইন্ডিয়ান বা একজন শ্রীলঙ্কান, সে যখন ওখানে যায়, সে জানে যে সে গিয়ে তার একটা দরাদরি করতে পারবে যে আমার এই যোগ্যতা, এই অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি, এই দক্ষতা আছে, এই ট্রেনিং আছে, এই ডিগ্রি আছে, অতএব সে সেরকমভাবে মর্যাদা পাবে, সেইভাবে সে ইয়ে করবে। কিন্তু আমাদের দক্ষ শ্রমিক, যা দিবেন হুজুর তাতেই আমি খুশি। এই যা দিবেন হুজুর এটা থেকে বের হয়ে আসতে হবে। এই দক্ষতা বাড়ানোর জন্যে সরকার অবশ্য অতি সম্প্রতি দেখলাম একটু উদ্যোগ নিচ্ছেন, কিন্তু এই সমস্ত আরও সিরিয়াসলি এটাকে নিতে হবে। আর আমরা যদি মনে করি যে না, শুধু কিছু মহিলা গৃহকর্মী পাঠিয়ে দিলাম ওখানে, গিয়ে দাসী বৃত্তি করলো, বা কিছু অদক্ষ শ্রমিক গেল ওই 50 ডিগ্রি এর মধ্যে গরমের মধ্যে রাস্তায় ইট ভাঙলো, এই দক্ষতা বাড়ানোর কাজটা করতে হবে। আর দক্ষ লোক পাঠাতে অপরাধ প্রবণতা, দক্ষ লোক বা শিক্ষিত লোক পাঠালে অপরাধ প্রবণতাটাও তো অবশ্যই কমে যাবে। কারণ একজন অশিক্ষিত অদক্ষ লোক সে সহজেই অপরাধের দিকে সে ধাবিত হবে, তাই না? কারণ সে জানে যে আমার কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, কোনো দক্ষতা নাই, আমি কয় পয়সা আর পাবো, তো যাই গিয়ে ওই কইতেছে আমার ওইটাকে যাও আর অ্যাটাক করো, ওইটাকে ধরো, ওইটাকে মারো ইত্যাদি করতে। কিন্তু দক্ষ লোক সেখানে গেলে পরে তার অন্যরকম মর্যাদা। তাকে এখান থেকে যখন রিক্রুট করা হবে তখন সে একটা দর কষাকষি করতে পারবে। কি বলতেছেন আপনি 100 রিয়াল দিবেন আর 200 রিয়াল দিবেন, আমার তো এখানে বাংলাদেশেই তো আমি এত টাকা পাই। তো অতএব এই দক্ষতাটা বাড়ানো হচ্ছে গিয়ে আমার মতে আর কি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যে কর্মী বাহিনী, বিশাল কর্মী বাহিনী, ঠিক আছে, এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা যেটুকু পাঠিয়েছেন তাতেও হাজার হাজার ফ্যামিলি এখানে বা দেশের অর্থনীতিতে সাংঘাতিক অবদান রেখে আসে, তাদের আমি সালাম জানাই। কিন্তু এটাতে পরিতুষ্টির কিছু নাই, আরও উন্নত করতে হবে। ওই ব্যক্তির জন্য নয়, ওই মানুষটার জন্য নয়, এটা দেশের জন্যে, দেশের আয় বাড়ানোর জন্য এখানে দক্ষতা বাড়াতে হবে। জি জি, ধন্যবাদ স্যার। আপনি একদম 30 সেকেন্ডে বলবেন যে অপরাধের কথা আপনি বলেন, অপহরণ সহ এই অপরাধগুলো আইনি ব্যবস্থা তো আছে, আপনার কমিউনিটির নেতৃবৃন্দ কি সচেতনতামূলক সতর্কতামূলক কোনো ব্যবস্থা নিচ্ছেন? একদম 30 সেকেন্ডে। আমরা আসলে সচেতনমূলক পদক্ষেপ বলতে আমরা যতটুকু নিয়েছি সেটা হলো বাংলাদেশ এম্বাসিকে অবহিত করা। এখানে আপনি জানেন যে আসলে সবাই কিন্তু ব্যস্ত জীবনযাপন করতেছে, তার মাঝে আমরা আমাদের অভিভাবক মনে করি বাংলাদেশ এম্বাসিকে, আমরা বাংলাদেশ এম্বাসিকে অবহিত করেছি এই ব্যাপারে। আর পাশাপাশি আমি আজকে আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারকে অবহিত করবো, এবং আমার ভাই ফজল করিম ভাই যেটা বললো যে আমরা অচিরেই ইনশাল্লাহ সরকারের উচ্চপদস্থ বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করে একটা স্মারকলিপি প্রদান করবো। সেই সঙ্গে আমি একটু যোগ করি, আপনারা একটু আমাদের বাংলাদেশের প্রেসে, মিডিয়াতে আপনারা এটা একটু ফোকাস করেন। জি, প্রিয় দর্শক, আরেকটি প্রতিবেদন দেখে আসি। প্যারিসের এমসি ইনস্টিটিউট একটি সুধী সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ প্রবাসীদের নিয়ে, সেখানে একটি মিলন মেলা হয়েছিল। তো চলুন সেই বিষয়ে প্রতিবেদনটি দেখে আসি। প্যারিসে এমসি ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি প্রবাসীদের সুধী সমাবেশ ও মিলন মেলা। ওভারভিলা এলাকায় প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা অংশ নেন। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুনের সভাপতিত্বে আল মুবিন আহমেদ শরীফ, মাহবুব হোসাইন সহ বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।
এখন কিছু ঋণ আছে, এই ঋণগুলো আমরা মারার জন্য এবং যারা বিত্তবান আছে সবার সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের বাচ্চাদেরকে, ফিউচার প্রজন্মকে আমরা যেন ইসলামিক আদব কায়দা, ইসলামিক মূল্যবোধ শেখানো, এগুলো নিয়ে আমরা আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছি। কোরআনিক সায়েন্স, ইসলামিক স্টাডিজ এবং কম্পারেটিভ রিলিজন সব কিছু মিলে আমরা এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা করতেছি। প্রবাসে থাকা বাংলাদেশি নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, আমরা আবারও আলোচনায় ফিরছি। ধন্যবাদ মোফাজ্জল করিম আপনাকে, স্যার আপনাকে ধন্যবাদ, এবং মোফাজ্জল হোসেন স্বপন আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা শুনলেন দুজন অতিথি চমৎকারভাবে বলেন। যিনি সৌদি প্রবাসী তিনি তো বললেন যে সেখানে অপহরণের মতো অপরাধ বেড়ে চলেছে। এই বিষয়ে আশা করব আমাদের রাষ্ট্রদূত, সাবেক রাষ্ট্রদূত বলেছেন যে সরকার সুনির্দিষ্ট দৃষ্টিপাত করবে। সেটা না করা হলে এবং এটা যদি আমরা ঠেকাতে না পারি তাহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে শ্রমবাজারে। সেই বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষণের আশা রেখে আজ আমাদের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।